আজকের গল্প মানসদের কলমে লাল হলুদের মেয়ে। অর্ণা, বিয়ে কি করে হবে আমাদের সেটাই ভাবছি। সেটা ঠিক, দুই বাড়ি তো দুই মেরুর, তবুও পরস্পরকে ভালোবেসে ফেলেছি। আমি লাল হলুদ যেমন ছাড়তে পারবো না, তোকেও ছাড়তে পারবো না অর্ঘ্য। বেশ চিন্তান্বিত দেখায় অর্ণা ও অর্ঘ্যকে। ওরাও জানে না এই সম্পর্কটা একটা পরিণতি পাবে কিনা। অর্ণা ও অর্ঘ্য একই পাড়ায় থাকে, পাশাপাশি বাড়ি বলা যেতে পারে। দুই বাড়ির মধ্যে একটা চাপা দ্বন্দ্ব সবসময়। অনেকেই বলে পাগলামি, অনেকের কাছে একটা সম্মানের লড়াই। এই নয় যে দুই বাড়ির মধ্যে ঝগড়াঝাটি আছে, কিন্তু সবসময় একটা ঠান্ডা যুদ্ধ। সেই ঠান্ডা যুদ্ধ একসময় ছিল অর্ণা ও অর্ঘ্যের মধ্যেও। তাহলে একটু খুলেই বলা যাক ঘটনাটা। অর্ণার দাদুরা ছেলেবেলায় বাংলাদেশ ছেড়ে এই দেশে এসেছিলেন। অর্ণার বাবা সুরেশ টানা 10 বছর ইস্টবেঙ্গলে খেলেছে 80-90-এর দশকে। নামকরা ডিফেন্ডার ছিলেন। বহুবার মোহনবাগান অফার দিয়েছে প্রায় 2 গুণ টাকায়, সবিনয়ে ফিরিয়ে দিয়েছেন। বলতেন, ইস্টবেঙ্গল আমার নিজের বাড়ি, বাড়ি থেকে বের করে দিলেও আমি এই বাড়িতেই থাকবো। ক্লাব পয়সা না দিলেও আমি ক্লাবের হয়ে ফ্রিতে খেলবো। আর অন্যদিকে অর্ঘ্যরা পুরোপুরি ঘটি। অর্ঘ্যর বাবা বিভাস টানা 12 বছর খেলেছে মোহনবাগানে একই সময়, নামকরা স্ট্রাইকার। বিভাসকেও ইস্টবেঙ্গল অনেক টাকার অফার করেছিল, বিভাস যায়নি। বলতো, মোহনবাগান আমার ধর্ম, আমার আত্মা, আমার প্রাণ। আমি কোনো কিছুর বিনিময়ে ধর্ম ত্যাগ করতে পারবো না। সুরেশ আর বিভাসের দ্বৈরথে মজে থাকতো সারা ময়দান, সারা কলকাতা, সারা রাজ্য। 80-90-এর দশকে মোহনবাগান ইস্টবেঙ্গল মানেই এই দুজনের সম্মানের লড়াই, ইজ্জতের লড়াই। আর তার রেশ পড়ত সারা পাড়াতেও। দু দলের সাপোর্টারে ভর্তি ছিল পাড়া। সাদা কালো ইসিটিভিতে চোখ রাখত ক্লাবের ছেলেরা। যুযুধান দুই পক্ষের ভক্তরা একই টিভিতে খেলা দেখত। এক দল পরত সবুজ মেরুন, আর এক দল পরত লাল হলুদ জার্সি। খেলার পুরোটা সময় ক্লাব চত্বর গমগম করত। একই পাড়ার 2 স্টার প্লেয়ার খেলছে একে অপরের বিরুদ্ধে। এসব শোনা কথা বাবাদের মুখে অর্ণা বা অর্ঘ্যর। তখন তো ওদের জন্ম হয়নি। ইস্টবেঙ্গল জিতলে ইলিশ হতো অর্ধেক বাড়িতে, আর মোহনবাগান জিতলে চিংড়ি। রেষারেষি ছিল, তবে কখনো কেউ বলতে পারবে না পাড়ায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে। অর্ণার বাড়িতে কখনো চিংড়ি ঢুকতো না, আর অর্ঘ্যর বাড়িতে কখনো ইলিশ ঢোকেনি। বাড়িতে চিংড়ি বা ইলিশ ঢুকলে নাকি জাত যাবে। সেই রেষে আজ পর্যন্ত অব্যাহত। ইস্টবেঙ্গলের জার্সি মেনে সুরেশের বাড়ির বাইরের রং লাল আর হলুদের মিশ্রণ, আর বিভাসের সবুজ মেরুন বাড়ি যেন এক বিশাল মোহনবাগানের জার্সি। সুরেশ বা বিভাস দুজনেরই বয়স হয়েছে, তবু নিজেদের দলের খেলা থাকলে ওরা টিভির পর্দায় চোখ রাখে এখনো। তার প্রভাব পড়েছে ছেলে মেয়ের উপরেও। অর্ণা লাল হলুদ ছাড়া কিছুই বোঝে না। প্রচুর লাল আর হলুদের সংমিশ্রণে শাড়ি সালোয়ার। আর অর্ঘ্য সবুজ আর মেরুন বলতে পাগল। যে কোনো টি শার্ট বা জামাতে এই রং দুটোর অন্তত একটি যেন থাকে। একই কলেজে পড়ে দুজনে, কথা ছিল না কারোর মধ্যে। তবে রেষারেষি ছিল পূর্ণমাত্রায়। দুজনের 2 সাবজেক্ট, কিন্তু সায়েন্স ডিপার্টমেন্টের। অর্ণা বোটানি আর অর্ঘ্যের কেমিস্ট্রি। বাবার থেকে ফুটবলের তালিমটা ভালোই নিয়েছিল অর্ঘ্য, বেশ ভালোই খেলে। সায়েন্স ডিপার্টমেন্টের এক নির্ভরযোগ্য প্লেয়ার ছিল অর্ঘ্য। সেবার কমার্স ডিপার্টমেন্টের সঙ্গে খেলায় অর্ঘ্য একার কৃতিত্বে সায়েন্স ডিপার্টমেন্টকে জিতিয়ে এনেছিল। যথারীতি অর্ঘ্য কলেজে ফেমাস, যদিও কোনোদিন কোনো কথা বলেনি অর্ণা অর্ঘ্যের সাথে। কোথাও যেন অর্ঘ্যকে নিয়ে অর্ণার এক প্রচ্ছন্ন গর্ব তৈরি হয় মনে। বান্ধবীদের বলে অর্ঘ্যকেও ছোটবেলা থেকে চেনে, একই পাড়ার। সে কথার মধ্যে থাকে যেন একটা প্রচ্ছন্ন অধিকার বোধ। অর্ঘ্যের কথা উঠলেই অনেক অজানা তথ্য বন্ধু বান্ধবদের কাছে নিয়ে আসতো। বাদ পড়েনি দুবারই রেষারেষির কথাও। আস্তে আস্তে কলেজে গুঞ্জন ওঠে একে অপরকে নিয়ে। অর্ঘ্য অবাক হয়, যার সাথে কোনোদিন কথা হয়নি তাকে নিয়ে অনেক কথা আসে কানে। কপট রাগ দেখায় অর্ণাও। ও বলে, আর যাই হোক, অর্ঘ্যের সঙ্গে কোনোদিন ওর সম্পর্ক তৈরি হবে না, কারণ দুই বাড়ির ধর্মই আলাদা। একদিকে সবুজ মেরুন আর অন্যদিকে লাল হলুদ। এই গুঞ্জন প্রভাব ফেলে দুজনের উপরেই। প্রথমে একটা উৎসুক্কু, তারপর পূর্বরাগ। হঠাৎ করে একদিন বাস স্ট্যান্ডে দেখা। অর্ঘ্য খুবই লাজুক স্বভাবের, ভাবে একবার কথা বলবে। অর্ণা হয়তো আশাও করেছিল,
কিন্তু কথা আর হয়নি। অর্ঘ্যর সামনের সিট হঠাৎ খালি হয়ে গেলে ওই সিটেও বসে পড়েই ভাবে যে ব্যাপারটা ঠিক হলো না। কিন্তু অর্ণাকে যে ডাকবে তার উপায়ও নেই। একটু দূরে এক বাস লোকের সামনে অর্ণা অর্ণা বলে ডাকার মতো নৈকট্যের সম্পর্ক নেই। না অর্ণা ওর বন্ধু, না ওর প্রেমিকা, স্রেফ এক কলেজে পড়ে। যদিও ওকে জানে প্রায় জন্মলগ্ন থেকে, কিন্তু সেই জানাটা যেন যথেষ্ট বলে মনে হয় না অর্ঘ্যের। কন্ডাক্টর সামনে এলে ওকে বলে অর্ণাকে ডেকে দিতে। কন্ডাক্টর অর্ণাকে ডেকে বলে যে, দিদি আপনাকে ওখানে ডাকছে। অর্ণা চারপাশে তাকিয়ে দেখে অর্ঘ্য ছাড়া আর বাকি কেউ ওখানে চেনা আছে কিনা। কিছুক্ষণ বুঝতে সময় নেয়, তারপর নিশ্চিন্ত হয় যে অর্ঘ্যই ওকে ডাকছে। কিছুটা কিন্তু নিয়ে, কিছুটা আড়ষ্টতা নিয়ে দু একজনের পাশ কাটিয়ে ওখানে এলে অর্ঘ্য সিটটা ছেড়ে দেয়। অর্ণা একবার বলে, না না আমার লাগবে না, আমি ঠিক আছি। অর্ঘ্য তখন বলে, ইটস ওকে। ভিড় বাসে যেখানে অতগুলো লোক দাঁড়িয়ে আছে, একটা সিটের জন্য যেখানে অর্ণার মনে হয়েছিল যে অর্ঘ্যের সাথে এই মুহূর্তে কথা না বাড়ালেও চলবে। অর্ণা বসে পড়ে। থ্যাংক ইউ সবাইকে বলাও যায় না। অর্ঘ্য যেন সেই শ্রেণীতে। তবে তার বডি ল্যাঙ্গুয়েজে মুখের স্মিত হাসি, কুণ্ঠা ভাব অনেক কিছুই বলে দিয়েছিল। বসেই হাতটা বাড়িয়ে দিয়েছিল অর্ঘ্যের দিকে। ঘাবড়ে গিয়ে একটু সময় নিয়েছিল অর্ঘ্য বাড়িয়ে দেওয়া হাতের কারণ বুঝতে। কয়েক মুহূর্ত পরে বইয়ের ব্যাগটা দিয়ে দিয়েছিল অর্ণাকে। অর্ঘ্যের ব্যাকপ্যাকে সাঁটা ছিল মোহনবাগানের স্টিকার। ব্যাগটার দিকে একবার তাকিয়ে তারপর বাইরের দিকে মুখ করেই বসেছিল অর্ণা। সারা রাস্তা আর কোনো কথা হয়নি। সেই শুরু। অনুরাগ পূর্বরাগ পেরিয়ে এখন কিন্তু ওদের প্রেমে অনেক সময় রাগ দেখা যায়। আড়ালে তুমি থেকে এখন তুই। কে আর কলেজে খোরাক হতে চায় তুমি করে? চুটিয়ে প্রেম চলে। তবে সমস্যা হয় মোহনবাগান ইস্টবেঙ্গলের খেলা হলে। সেখানে কোনো আপোষ নয়। মোহনবাগান জিতলে অর্ণার বাড়ির সামনে অর্ঘ্যকে কিছু স্পেশাল বাজি পোড়াতে দেখা যায়, যা অর্ণার বাবা মার যথেষ্ট রাগের কারণ হয়ে দাঁড়ায়। ইস্টবেঙ্গল জিতলে সুদে আসলে পুষিয়ে দেয় অর্ণা অর্ঘ্যের বাড়ির সামনে। অর্ঘ্যের বাবা বলে, অসহ্য, কি বদমাস মেয়ে রে বাবা। সবুজ মেরুন আর লাল হলুদ নিয়ে মাঝে মাঝে খিটিমিটি লাগে। মাঝে মাঝে অর্ণা বলে যে, আজকেই তোর সঙ্গে আমার শেষ দিন, এই সম্পর্ক আমি বাড়ি নিয়ে যেতে চাই না। আই হেট মোহনবাগান। উত্তরে অর্ঘ্য বলে, আই হেট ইস্টবেঙ্গল, আমিও আর এই সম্পর্কে নেই। আই অ্যাম ডান উইথ ইট। 2-3 দিন কথা বন্ধ থাকে, তারপর আবার লাল হলুদ বা সবুজ মেরুন পেছনে চলে যায়। দুজনকে আবার একসঙ্গে দেখা যায়। ওদের এই সম্পর্কের কথা কোনো বাড়ির কেউ জানতে পারে না। বেশ কয়েক বছর পর অর্ণার যখন বিয়ের কথা শুরু হলো, তখন অর্ণা বলে, অর্ঘ্য এবার তো বাড়িতে বল। কেন, তুইও তো বলতে পারিস। এই তুই আমায় ভালোবাসিস? সবসময় ছেলেদেরকেই কেন বলতে হবে? আমি কি বলেছি যে তোকে বিয়ে করব না? আসলে দুই বাড়িতেই বাবার কথা মনে হলেই যেন দুজনে শিউরে ওঠে। ঠিক হয় প্রথমে অর্ঘ্য বাড়িতে বলবে অর্ণার কথা। অর্ঘ্য ভাবে প্রথমে মাকে ব্যাপারটা জানাবে, তাহলে ডাইরেক্ট ঝড়টা হয়তো একটু কম হতে পারে। সেই ভেবে মাকে গিয়ে অর্ঘ্য বলে, মা একটা কথা ছিল তোমার সঙ্গে। কি কথা অর্ঘ্য? আগে বলো, রাগ করবে না? রাগ কেন করব? তুই কি কিছু অন্যায় করেছিস? না, মানে বলছিলাম কি, ওই অর্ণা আছে না? হ্যাঁ, অর্ণা মানে ওই ইস্টবেঙ্গলি বাড়িটার মেয়েটা। কি হয়েছে? মায়ের মুখে যথেষ্টই উদ্বিগ্নতার ছাপ, যেন প্রমাদ গুনছেন যা ভাবছেন তা সত্যির আশঙ্কায়। আমি অর্ণাকে ভালোবাসি। কি বললে? শেষে ওই ইস্টবেঙ্গলিটা ঘরের বউ হয়ে আসবে? তোর বাবা তোকে ত্যায্য পুত্র করবে, আমি কিছু জানি না। তুই তোর বাবাকে গিয়ে বল। তোর একটুও লজ্জা হলো না? তোর বাবাকে ওই মেয়েটার বাবা কতগুলো গোল করা থেকে বঞ্চিত করেছে জানিস? আর তুই কি না বিশ্বাসঘাতক। এরপর আর বাবাকে বলা সাহস হয় না অর্ঘ্যের। মায়ের যদি এই রিয়াকশন হয়, তাহলে বাবা তো ঢিসকাও বলে গুলি করে দেবে। এদিকে অর্ণাও তার মাকে একথা বলে। অর্ণার মা বলেন, তোর লজ্জা করে না? তোর বাবা শত প্রলোভনে মোহনবাগান মুখো হয়নি, তুই কিনা একটা মোহনবাগানিকে দেখে ভুলে গেলি? দুনিয়ায় কি আর ছেলে ছিল না হতভাগী? তুই আজ যাকে বিয়ে কর,
ওই বিধর্মীকে মানে মোহনবাগানীকে বিয়ে করতে পারবি না। ওর বাবার জন্য অনেক সম্মানহানি হয়েছে তোর বাবার। ইস্টবেঙ্গল হেরে গেলেই তোর বাবাকে কাঠগড়ায় তোলা হতো। ওর বাবাকে নাকি ঠিকমতো আটকাতে পারেনি, সেই জন্য গোল করে চলে গেছে। তুই তার মেয়ে হয়ে তোকেও যদি আটকাতে না পারি তাহলে তো পুরো গোল খেয়ে যাবে রে তোর বাবা। তুই অর্ঘ্যকে বিয়ে করলে আর আমাদের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না তোর। অর্ঘ্য অর্ণা দুজনেরই মন খুব খারাপ। দুটো বাড়ির চারজনের বিরুদ্ধে গিয়ে বিয়ে করতে মন চাইছে না কারো। আবার এও নয় যে দুই বাড়িতে চাইছে না বলে সম্পর্ক ভেঙে দিতে হবে। অর্ণা বলে, অর্ঘ্য কাল তোর বাড়িতে আমি যাব। অর্ঘ্য যেন ভিড়মি খায়। অর্ণা বলে, আমাকে একবার ট্রাই করতে দে, অন্যভাবে খেলতে হবে। প্রতিপক্ষ যেখানে শক্তিশালী সেখানে এড়িয়ে অন্যভাবে আঘাত আনতে হবে। অর্ঘ্য জিজ্ঞেস করে, কীরকম? অর্ণা বলে, সেটা তুই আমার ওপর ছেড়ে দে। শুধু কাল তুই আমাকে তোর বাড়িতে নিয়ে চল, ব্যাস। আমি খেলবো আর তুই দেখবি। রাতে ঘুম হয় না অর্ঘ্যের। ভোর রাতে চোখে চোখ লাগলে দুঃস্বপ্ন দেখে। একটা বাঘ তাকে তাড়া করেছে জঙ্গলে। ও প্রাণপণে ছুটছে, বাঘটা একদম সামনে। ওর ঘাড়ের উপর ঝাঁপিয়ে পড়ে। তারপর দেখে ঘাড়ের উপর বাঘ নেই, ওর বাবা। হাতে পিস্তল ওর মাথায় ঠেকিয়ে দিয়েছে। আর সেই সময় ঘুমটাও ভেঙে গেল। ধরপড়িয়ে বিছানায় উঠে দেখে সকাল হয়ে গেছে। আজ অর্ণা সন্ধেবেলা বাড়িতে আসবে। ভাবলেই গা শিউরে উঠছে। আগের রাতের খাবারের একটা চোঁয়া ঠেকুর দিল। অম্বল হয়ে গেছে মনে হয়। সন্ধেবেলায় কলিং বেলের আওয়াজে অর্ঘ্যের মা দরজা খুলে দেখে অর্ণা দাঁড়িয়ে। পেছনে চোরের মতো অর্ঘ্য। একটু ঘাবড়ে যান অর্ঘ্যর মা। অর্ণা একটা ঢিপ করে প্রণাম করে বলে, কাকিমা, এতদিন পাড়ায় আছি আমরা, সবার বাড়িতে গেছি, শুধু আপনাদের বাড়ি ছাড়া। তাই এলাম আপনার সঙ্গে আর কাকুর সঙ্গে দেখা করতে। দরজায় মেয়েলি কণ্ঠস্বর শুনে অর্ঘ্যের বাবা বিভাসবাবু বেরিয়ে আসেন লুঙ্গি পরেই। অর্ণাকে দরজায় দেখে একটু ঘাবড়ে গিয়ে বলেন, এসো এসো, ভেতরে এসো, আমি একটু আসছি। এই বলে লুঙ্গি চেঞ্জ করে একটা ভদ্রস্থ পোশাকে ওদের সামনে আসেন। এরপর শুধু বলে অর্ণা, আর সবাই শোনে। বলে, কাকু, বাবার মুখে অনেক প্রশংসা শুনেছি আপনার। আজও বলে, বিভাস খুব বড় মাপের প্লেয়ার ছিল। অন্য দেশে জন্মালে হয়তো ফুটবল বিশ্বকাপেও খেলতে পারত। ওকে আটকানো চারটিখানি কথা ছিল না। ইস্টবেঙ্গল 2-3 গুণ টাকা দিয়েও চেষ্টা করেছে ওকে নিজেদের দলে নেবার, কিন্তু কখনোই লাল হলুদ জার্সি গায়ে তোলেনি। সারা জীবন সবুজ মেরুন গায়ে চড়িয়েই খেলল। 5 মিনিটের মধ্যেই অর্ণা বাবা মাকে কাটিয়ে সোজা গোল করে দিয়েছে, ভাবে অর্ঘ্য। বিভাসবাবু স্ত্রীকে ওদের জন্য একটু চা জলখাবার আনতে বলেন। অর্ণা বলে, কাকু, অন্য একদিন সময় নিয়ে এসে অনেক কিছু খেয়ে যাব। আজ সন্ধে হয়ে গেছে, বাড়িতে চিন্তা করবে। এই বলে একবার বিভাসবাবু আর তার স্ত্রীকে প্রণাম করে বেরিয়ে আসে। অর্ঘ্য পুরো থ। বাকি সময়টা বিভাসবাবু অর্ণাকে নিয়ে কি প্রশংসা। বলে, মেয়েটিকে একটু দেমাকি ভাবতাম আমরা মোহনবাগানী বলে আমাদের দেখতে পারে না, কিন্তু তা নয়, কত ভালো। পরের দিন অর্ণা অর্ঘ্যকে জিজ্ঞেস করে বাড়ির হাওয়া। অর্ঘ্য বলে, তুই বাবাকে 5 গোল মেরে দিয়েছিস প্রথম সাক্ষাতেই। আমি তো প্রমাদ গুনছিলাম, কি হয়। অর্ণা বলে, এবার একই কাজ তোকে করতে হবে আমার বাড়িতে। অর্ঘ্য বলে, না, আমি পারবো না এমনিভাবে বলতে, আমার প্রচুর ভয় করছে। অর্ণা বলে, তাহলে তুই ওই ভয় নিয়েই থাক, আমি আসি। অ্যান্ড ইউ ফরগেট মি। অর্ণা রেগে গেছে দেখে অর্ঘ্য রাজি হয় ওর বাড়িতে যেতে। পরের দিন সন্ধেবেলা অর্ঘ্য আসে অর্ণার বাড়িতে। অর্ঘ্য বেশ ঘামছে। অর্ণার বাবা সুরেশকে প্রণাম করতেই ভুলে গেছিল। অর্ণা ইশারায় বলার পর গিয়ে প্রণাম করে। কোথায় বসবে বুঝতে পারে না। অর্ণা বলে সোফাতে বসতে। অর্ঘ্য সোফার এক কোণে গুড়ি মেরে বসে। অর্ণা বলে, বাবা, তোমার খেলার প্রশংসা অর্ঘ্য অনেক করেছে আমার কাছে। বিভাস কাকু তোমার কথা অনেক বলেছে অর্ঘ্যের কাছে। অর্ণা অর্ঘ্যের পায়ে একটার পর একটা বল বাড়িয়েই চলেছে একভাবে, আর ভাবছে খেলার মাঠে কত গোল করে অর্ঘ্য, সেগুলো না করলেও চলতো, কিন্তু যেখানে আসল গোল করার কথা সেখানে কিছুই করতে পারছে না। খুব রাগ ওঠে অর্ঘ্যর উপর, গাঁটটা মারতে ইচ্ছে করে।
এইভাবে গোঁত্তা খেতে খেতে অর্ঘ্য শেষমেশ একটা বল ধরে। তারপর বলে, কাকু, বাবার কাছে আপনার অনেক প্রশংসা শুনেছি। বাবা এখনও বলে উল্টো দিকে ওই সুরেশটা না থাকলে আরও কত গোল হয়ে যেত আমার। খুব বড় প্লেয়ার ছিল সুরেশ, বহু টাকা দিয়ে মোহনবাগান ওকে কিনতে পারেনি। অর্ণা যেন এতক্ষণে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। যা ছড়াচ্ছিল। অর্ঘ্য চলে গেলে অর্ণাকে ওর বাবা বলে, ছেলেটা বেশ ভালোই, আগে অভদ্র ভাবতাম, কিন্তু না। এরপর দুবাড়িতেই দুজন যাতায়াত করতে থাকে। সিঙ্গারা থেকে কখনো লাঞ্চ, কখনো ডিনার। ছেলে মেয়ে থেকে দুবাড়িতেই পুরো ফ্যামিলির ডাক পড়ে, যা এর আগে কখনো হয়নি। সুরেশবাবুর বাড়িতে বিভাসরা এলে ইলিশ দিয়ে আপ্যায়ন করা হয়, আর সুরেশরা বিভাসের বাড়ি গেলে পাট পেরে বড় বড় চিংড়ি। আস্তে আস্তে দুপক্ষই নিজেদের অজান্তেই কখন ধর্মচ্যুত হয়ে যায়। সুরেশ আর বিভাস ময়দানে ফেলে আসা দিনের কথা বলে। সুরেশ বলে, কখনো এইভাবে তোর সঙ্গে আড্ডা দিইনি আগে। হ্যাঁ, আমরা তো একে অপরের প্রতিপক্ষ ছিলাম। তোকে আর আমাকে নিয়ে পেপারে কত লেখালেখি হতো। এখন তো সব বাইরে থেকে প্লেয়ার এনে খেলায়, বাঙালি প্লেয়ার আর কটা আছে? সেই বাঙালির খেলায় আজ বাঙালি নেই। যাই হোক, ক্লাব দুটো আছে, এটাই সান্ত্বনা। মোহনবাগান না থাকলে কি আর ইস্টবেঙ্গল হতো? না ইস্টবেঙ্গল থাকলে মোহনবাগান? এমনি এক একান্ত আলাপচারিতায় সুরেশ বিভাসকে বলে, একটা কথা কয়েকদিন ধরে তোকে বলবো ভাবছি। কি কথা? দেখ, আমরা দুবাড়িতেই ফুটবল ভালোবাসি। হতে পারে আমাদের ক্লাব দুটো আলাদা। যদি তোর আপত্তি না থাকে, অর্ণাকে আমি অর্ঘ্যর হাতে তুলে দিতে চাই। আমার মনে হয় ওদের দুজনের দুজনকে ভালোই লাগে। ওদেরও আপত্তি থাকার কথা নয়। আরে, আমিও তোকে সেটাই বলবো ভাবছিলাম কয়েকদিন ধরে। বিয়ের কার্ড ছাপা হয়ে গেছে। অর্ণা অর্ঘ্যকে বলে, সবুজ মেরুনের কাউকে বিয়ে করবো আমি কখনো স্বপ্নেও ভাবিনি। আমিও কখনো ভাবিনি এভাবে লাল হলুদ জার্সির কেউ এসে আমাকে গোল দিয়ে যাবে। বিয়ের পর কাকে সাপোর্ট করবি? তোকে। হো হো করে হেসে ওঠে দুজনেই। অর্ঘ্য ধীরে ধীরে জড়িয়ে ধরে অর্ণাকে। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।